হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা আলোচনা করব 50+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। এখানে বলা হয়েছে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কার? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ভগৎ সিংয়ের উক্তি হচ্ছে ইনকলাব জিন্দাবাদ। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে এটি হচ্ছে ভগৎ সিংয়ের স্লোগান। 1921 সালে মোহানি এটি প্রথম লিখেছিলেন। 1921 সালে মৌলানা হযরত মোহানি প্রথম এটি লিখেছিলেন, কিন্তু ভগৎ সিং এটি জনপ্রিয় করে তুলেছিলেন। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাটের আমলে হকিংস ভারতে আসেন? কোন মুঘল সম্রাটের আমলে ক্যাপ্টেন হকিংস ভারতে আসেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জাহাঙ্গীর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে হকিংস জাহাঙ্গীরের সময়ে ভারতে আসেন। 1608 সালে সুরাটে বাণিজ্য কুঠির স্থাপনের অনুমতি চাইতে এসেছিল। 1608 সালে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির হয়ে সুরাটে বাণিজ্য কুঠির স্থাপনের অনুমতি চাইতে তিনি মোগল দরবারে এসেছিলেন। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সতীশচন্দ্র মুখার্জি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা 1902 সালে স্বদেশী আন্দোলনের সময় ছাত্রদের মধ্যে দেশপ্রেম জাগাতে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়। স্যার উইলিয়াম জোন্স কলকাতায় এটি প্রতিষ্ঠা করেন এবং ওয়ারেন হেস্টিংসের কথা যদি বলা হয় তখন গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন আর্য সমাজ। 1875 সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী এবং তার বিখ্যাত স্লোগান হচ্ছে বেদে ফিরে যাও, গো ব্যাক টু দ্য বেদ। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, গায়ত্রী মন্ত্র কার লেখা? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে ঋষি বিশ্বামিত্রের রচনা হচ্ছে গায়ত্রী মন্ত্র। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে ঋষি বিশ্বামিত্রের রচনা হচ্ছে গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের 3য় মণ্ডলে বর্ণিত আছে এবং এটি সাবিত্রী এবং সূর্যের উদ্দেশ্যে নিবেদিত রয়েছে। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, বিজয়নগর রাজ্য কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1336 খ্রিস্টাব্দে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। বিজয়নগর সাম্রাজ্য 1336 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়, যেখানে হরিহর এবং বুক্কা নামক 2 ভাই, হরিহর এবং বুক্কা 2 ভাই তুঙ্গভদ্রা নদীর তীরে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, শহীদ দ্বীপ কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আন্দামানে শহীদ দ্বীপ অবস্থিত। এখান থেকে তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন আন্দামানে নীলদ্বীপের নাম পরিবর্তন করে নেতাজির স্মরণে শহীদ দ্বীপ রাখা হয়েছে এবং রস দ্বীপের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? তোমরা মনে রাখবে এই রস দ্বীপের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। এই পয়েন্টটাও মনে রাখবে।
নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, কোন বছর গান্ধী রাওলাট চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1931 সালে গান্ধী রাওলাট চুক্তি স্বাক্ষরিত হয়। এবং মনে রাখবে 5ই মার্চ 1931 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। একে দিল্লি চুক্তিও বলা হয়। এর ফলে গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করে নেয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, কে বারদৌলি আন্দোলন পরিচালনা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল আয়রন ম্যান বা লৌহ মানব নামে পরিচিত এবং 1928 সালে আন্দোলনের সফলতার পরেই মহিলারা তাকে সর্দার উপাধি দেন। 1928 সালে এই আন্দোলনের সাফল্যের পরেই বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, সিধু ও কানু কোন বিদ্রোহের সাথে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে এসে থাকে। আজকের ভিডিওতে যতগুলো প্রশ্ন নিয়ে এসেছি সব সিলেক্টেড এবং এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে। তোমরা যদি আজকের ভিডিওর ফ্রি পিডিএফ পেতে চাও, ডিসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হতে পারো। তাছাড়া আমাদের প্যাড কোর্সের সাথে যুক্ত হতে পারো, সেখানে তোমরা সমস্ত ক্লাস পেয়ে যাবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত হলেন সিধু ও কানু। মনে রাখবে তোমরা 1855 সালে এই বিদ্রোহ হুল সংগঠিত হয়েছিল। এই বিদ্রোহ হুল সংগঠিত হয়েছিল বা হুল বিদ্রোহ নামে পরিচিত এবং দামিন ইকো ছিল সাঁওতালদের এলাকা। এখানে তোমরা মনে রাখবে দামিন ইকো ছিল সাঁওতালদের এলাকা। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাবের অমৃতসর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1919 সালে 13ই এপ্রিল এখানে হত্যাকাণ্ড ঘটেছিল। কার নেতৃত্বে? জেনারেল ডায়ারের নেতৃত্বে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, বর্ণ পরিচয় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1855 খ্রিস্টাব্দে বর্ণ পরিচয় প্রকাশিত হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে তোমরা মনে রাখবে 1855 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি রচনা করেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলা গদ্যের জনক নামে পরিচিত। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? সেখানে হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ কার আমলে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লর্ড হার্ডিঞ্জের আমলে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয় এবং ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 সালে। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এবং অপশন বি সঠিক, অর্থাৎ রাইট অ্যান্সার অপশন ডি, ক খ উভয় সঠিক, অর্থাৎ অপশন এ এবং বি সঠিক। মনে রাখবে ম্যাডাম ক্লার্কসি এবং এইচ.এস. অলকট এই দুইজন থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। এবং মনে রাখবে 1875 সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় এবং ভারতে এর সদর দপ্তর ছিল মাদ্রাজের আদিয়ার। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পোরবন্দরে। মনে রাখবে তোমরা 1869 সালের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দর গাঁয়ে জন্মগ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, জয়পাল কার কাছে পরাজিত হন? জয়পাল কার কাছে পরাজিত হন? হিন্দুশাহী রাজা ছিলেন জয়পাল এবং তিনি সুলতান মামুদের কাছে
পরাজিত হয়েছিলেন? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে 1000 থেকে 1011 খ্রিস্টাব্দে গজনির সুলতান মামুদ তাকে পরাজিত করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা ভারতে আসেন। এবং মনে রাখবে ইবন বতুতার কথা যদি বলা হয় কোথা থেকে এসেছিলেন, মরক্কো পর্যটক ছিলেন, মরক্কো থেকে ভারতে এসেছিলেন এবং তার লেখা ভ্রমণ বৃত্তান্তের নাম হচ্ছে রিহালা। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের জাতীয় পতাকা কখন গৃহীত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের গৃহীত হয় 22 জুলাই 1947। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকা নকশা করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভারতে কোন বছর পরিকল্পনা কমিশন গঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1950 খ্রিস্টাব্দে পরিকল্পনা কমিশন গঠিত হয়। এর পাশাপাশি মনে রাখবে বর্তমানে এর জায়গায় নীতি আয়োগ কাজ করছে। 1950-এ গঠিত হয়েছিল পরিকল্পনা কমিশন এবং বর্তমানে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে নীতি আয়োগ। এবং মনে রাখবে নীতি আয়োগের যে অধ্যক্ষ বা চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী হন এবং বর্তমানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্য হতে হলে কমপক্ষে কত বয়স হতে হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 30 বছর বয়স হওয়া প্রয়োজন রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে লোকসভার ক্ষেত্রে 25 বছর এবং রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর বয়স লাগে মিনিমাম। পরবর্তী প্রশ্ন হলো 22 নম্বর প্রশ্ন, 1 টাকার নোটে কার সই থাকে? 1 টাকার নোটে কার সই বা হস্তাক্ষর থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে অর্থ সচিবের। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা এখানে মনে রাখবে 1 টাকার নোট বাদ দিয়ে বাকি সব নোট যেমন 100 টাকা বা 500 টাকার নোটে সবই থাকে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকে এবং 1 টাকার নোটে থাকে অর্থ সচিবের সই। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, কোন মূল্যের কাগজের নোট রিজার্ভ ব্যাংক তৈরি করে না? সঠিক উত্তর হয়ে যাবে 1 টাকা। একটু আগেই বললাম 1 টাকার নোট রিজার্ভ ব্যাংক তৈরি করে না। 1 টাকার নোট ভারত সরকারের অর্থ মন্ত্রক দ্বারা ইস্যু করা হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো একটু আগেই বললাম 1 টাকার নোট ভারত সরকারের অর্থ মন্ত্রক দ্বারা ইস্যু করা হয়। 24 নম্বর প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতিদের অবসরের বয়স কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 62 বছর। 62 বছর হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের অবসর এর বয়স এবং সুপ্রিম কোর্টের যদি বলা হয় অবসরের বয়স হচ্ছে 65 বছর বা 5 বছর, যেটা আগে আসে। নেক্সট প্রশ্ন হচ্ছে 25 নম্বর প্রশ্ন, বেমানান শব্দটি বের করো। কোনটি আলাদা এগুলোর মধ্যে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। তো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটি এখানে বেমানান মানে আলাদা। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি। যারা যারা অপশন সি করেছো সঠিক উত্তর। মনে রাখবে তোমরা রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন, বাকিরা রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা নির্বাচিত হন। ওকে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হয়ে ইলেক্টেড হয়ে তারা হন এবং রাজ্যপাল সরাসরি রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তো এখানে বলা হয়েছে রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন, বাকিদের সব নির্বাচিত। নেক্সট হলো 26 নম্বর প্রশ্ন, বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 27শে সেপ্টেম্বর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1980 সাল থেকে রাষ্ট্রপুঞ্জ এই দিনটিকে পালন করে আসছে
নেক্সট প্রশ্ন হচ্ছে 27 নম্বর প্রশ্ন, জুনপুত উপকূল কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে পূর্ব মেদিনীপুর। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা এখানে মনে রাখবে, যেমন দীঘা, মন্দারমণি, জুনপুত এগুলি সবই পূর্ব মেদিনীপুরের বিখ্যাত হচ্ছে সমুদ্র সৈকত। তো তোমাদের পরীক্ষাতে এভাবে প্রশ্ন আসতে পারে, দীঘা কোন জেলাতে অবস্থিত, বা মন্দারমণি কোন জেলাতে অবস্থিত, বা জুনপুত সমুদ্র সৈকত কোন জেলাতে অবস্থিত। তো সেখানে হয়ে যাবে পূর্ব মেদিনীপুরে। নেক্সট প্রশ্ন হচ্ছে 28 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ দেখা যায় কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গঙ্গা ও ব্রহ্মপুত্রর মোহনাতে বৃহত্তম বদ্বীপ দেখতে পাওয়া যায়। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি সুন্দরবনের বদ্বীপ নামে পরিচিত, এবং এখানে ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়। ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়, যা পৃথিবীর বিখ্যাত। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ কোনটি? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হাওড়া ব্রিজ। মনে রাখবে এই হাওড়া ব্রিজ কী নামে পরিচিত? রবীন্দ্র সেতু নামে পরিচিত। তো হাওড়া ব্রিজ এটি 1943 সালে চালু হয়। এর কোনো পিলার নেই মাঝখানে, এবং পিলার মাঝে নেই এই নদীতে, এবং তোমরা মনে রাখবে এটি রবীন্দ্র সেতু নামে পরিচিত। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, সূর্য প্রায় সারা বছর লম্বভাবে কিরণ দেয় কোথায়? চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নিরক্ষরেখায়। তো নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়। নিরক্ষীয় যে অঞ্চল দিন ও রাত্রির দৈর্ঘ্য তার জন্যে সমান হয়। এখানে ঋতু পরিবর্তন দেখা যায় না। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পায় কত? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পায়, একে নর্মাল ল্যাপস রেট বলা হয়। এছাড়াও তোমরা মনে রাখবে এটি ট্রাপোস্ফিয়ার স্তরে ঘটে থাকে। নেক্সট হলো 32 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 180 ডিগ্রি। এই রেখা অতিক্রম করলে সময়ের হিসাবে একদিন যোগ এবং একদিন বিয়োগ করতে হয়, তোমরা মনে রাখবে। এবং প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে এই রেখা টানা হয়। নেক্সট প্রশ্ন দেখো 33 নম্বর প্রশ্ন, অ্যালবেডোর উত্তাপের পরিমাণ কত? বা প্রশ্নে এভাবে আসতে পারে, অ্যালবেডোর গড় পরিমাণ কত? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের 34%। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বা প্রায় 35% এরকমও হতে পারে। তো তোমরা মনে রাখবে এখানে যে সূর্য থেকে আসা যে তাপ পৃথিবীকে গরম বা ঠান্ডা, গরম না করে মহাশূন্যে ফিরে যায়। ওকে, সূর্য থেকে আসা তাপ পৃথিবীকে গরম না করে ফিরে যাওয়ার এই ঘটনাকে বলা হয় আলবেডো বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 34 নম্বর প্রশ্ন, আয়লা ঝড়ের উৎপত্তি কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্গোপসাগর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বঙ্গোপসাগর। তো এখানে তোমরা মনে রাখবে 2009 সালে এই ঝড় হয়, এবং নামটির প্রস্তাবক ছিলেন মালদ্বীপ। এই নামটি কে রেখেছিলেন? মালদ্বীপ রেখেছিলেন আয়লার। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, টাইফুন ঝড়ের উৎপত্তি কোথায়? তো তোমাদের পরীক্ষাতে বিভিন্ন যে ঝড় রয়েছে, ঘূর্ণিঝড়, সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে কোন দেশ নামকরণ করেছে এবং কোন মহাসাগরে এই ঝড় লক্ষ্য করা যায়। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি ভিডিও করা রয়েছে, বা পেড চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তোমরা যদি সেখানে যুক্ত হও, বা তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ইউটিউবে ফ্রি বানিয়ে দেব। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে টাইফুন হচ্ছে চীন সাগরে এই ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশের সৃষ্টি ঝড়কে টাইফুন, এবং আটলান্টিক মহাসাগরের সৃষ্টি ঝড়কে বলা হয় হ্যারিকেন বলা হয়।
হেরিকেন কাকে বলা হয়? হেরিকেন ঝড় হচ্ছে আটলান্টিক মহাসাগরে এই ঝড় লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে 36 নাম্বার প্রশ্ন, চন্দ্রের একবার পৃথিবীর পরিক্রমণের সময় কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 27.112 দিন বা 27 দিন 7 ঘন্টা 43 মিনিট। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে 27 দিন 7 ঘন্টা 43 মিনিট, এটাই সঠিক। এবং একে নক্ষত্র মাস বা সিডরিয়াল মাসও বলা হয়। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? প্রাচীনতম হয়ে যাবে আরাবল্লী পর্বত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে হিমালয় হচ্ছে ভারতের নবীনতম পর্বতমালা। এখানে তোমরা মনে রাখবে আরাবল্লী পর্বত হচ্ছে ক্ষয়জাত পর্বত এবং সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। নেক্সট প্রশ্ন 38 নাম্বার, তাল কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো। তাল কি? সঠিক উত্তর হয়ে যাবে তাল হচ্ছে একটি হ্রদ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তাল কাদের বলা হয় তোমরা মনে রাখবে, তাল কুমায়ুন হিমালয় অঞ্চলে হিমবাহ সৃষ্টি হ্রদগুলোকে বলা হয় তাল বলা হয়। যেমন নৈনিতাল, তাছাড়াও মনে রাখবে ভীমতাল, এগুলি সবই হচ্ছে যে কুমায়ুন হিমালয় অঞ্চলে এই সৃষ্টি হিমবাহ যে হ্রদ তাকেই বলা হয়। নেক্সট হচ্ছে 39 নাম্বার প্রশ্ন, থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রাজস্থান। এটি ভারতের বৃহত্তম মরুভূমি, এখানে লুনি নদী প্রবাহিত হয়। ভারতের বৃহত্তম মরুভূমি হচ্ছে থর এবং লুনি নদী এই থর মরুভূমিতেই প্রবাহিত হয়। নেক্সট হচ্ছে 40 নাম্বার প্রশ্ন, সিমলা কোন রাজ্যে অবস্থিত? সিমলার সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশন বি করেছ সঠিক উত্তর। মনে রাখবে হিমাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে সিমলা। নেক্সট প্রশ্ন দেখো 41 নাম্বার প্রশ্ন, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। এখানে তোমরা মনে রাখবে দৈর্ঘ্যের বিচারে একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে, এবং এর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিলোমিটার হচ্ছে এর দৈর্ঘ্য। এবং দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। পবিত্রতার বিচারে কাবেরীকেও অনেক নামে ডাকা হয়, কাবেরী নদীকে, এটাও মনে রাখবে। নেক্সট 42 নম্বর প্রশ্ন, ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আন্দামান নিকোবরে ইন্দিরা পয়েন্ট অবস্থিত। এখানে তোমরা মনে রাখবে এটি ভারতের দক্ষিণতম বিন্দু গ্রেট নিকোবর দ্বীপ অবস্থিত, এবং এর পূর্ব নাম ছিল পিগমেলিয়ন পয়েন্ট। এর পূর্ব কি নাম ছিল তোমরা মনে রাখবে পিগমেলিয়ন পয়েন্ট। নেক্সট প্রশ্ন দেখো 43, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে সিয়াচেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম। কারাকোরাম রেঞ্জে অবস্থিত সিয়াচেন, এবং এটি ভারতের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে ভারতের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র কোনটি, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে সিয়াচেন হিমবাহ। নেক্সট প্রশ্ন দেখো 44 নম্বর প্রশ্ন, জম্মু ও শ্রীনগর সংযোগকারী গিরিপথ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে 44 নাম্বার বার্নিহাল পাস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো জহর টানেলের গিরিপথের মধ্যে দিয়ে অবস্থিত এই বার্নিহাল পাস, এবং জম্মু ও শ্রীনগরের সংযোগকারী এটি গিরিপথ। নেক্সট প্রশ্ন হচ্ছে 45 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হীরাকুন্দ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুন্দ এবং উড়িষ্যার মহানদীর উপর নির্মিত।
নেক্সট প্রশ্ন হচ্ছে 46 নম্বর প্রশ্ন, নীল বিপ্লব কিসের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে নীল বিপ্লব হচ্ছে মৎস্য চাষের সাথে যুক্ত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে হীরালাল চৌধুরীকে নীল বিপ্লবের জনক বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 47 নম্বর প্রশ্ন, ব্যারোমিটারের সাহায্যে কি মাপা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের মাধ্যমে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে টরিসেলি এটি আবিষ্কার করেছিলেন ব্যারোমিটার যন্ত্র। নেক্সট প্রশ্ন হচ্ছে 48 নম্বর প্রশ্ন, সরল বর্গীয় বৃক্ষের উদাহরণ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পাইন। পাইন হচ্ছে সরল বর্গীয় বৃক্ষের একটি উদাহরণ। তো তোমরা মনে রাখবে পাইন, ফার্ন, স্প্রুস হলো সরলবর্গীয় বা কর্নিফার জাতীয় গাছ এবং এগুলি সরলবর্গীয় বনভূমি সাধারণত পার্বত্য অঞ্চলেই লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে 49 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট রেচন অঙ্গ নেই কার? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে এমিবা। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এমিবার কোনো রেচন অঙ্গ নেই। মনে রাখবে এমিবা দেহতল দিয়ে রেচন ত্যাগ করে। এমিবা দেহতল বা সংকোচনশীল যে গহ্বর তার মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। নেক্সট প্রশ্ন 50 নম্বর এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, বেমানান শব্দটি বের করো। সঠিক উত্তর কী হবে? রাজযোগ, জ্ঞানযোগ, পরিব্রাজক, উট পাখি। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে সম্পূর্ণ আলাদা হচ্ছে উট পাখি। তো তোমরা মনে রাখবে রাজযোগ, জ্ঞানযোগ, পরিব্রাজক এগুলি সবই হচ্ছে বিবেকানন্দর লেখা বই। এটি হচ্ছে স্বামী বিবেকানন্দের লেখা বইয়ের নাম। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে রাজযোগ, জ্ঞানযোগ, পরিব্রাজক এগুলি সবই স্বামী বিবেকানন্দের বই, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এবং উট পাখি তো তোমরা নিশ্চয়ই জানো সবচেয়ে বড় পাখি, এটি সম্পূর্ণ আলাদা, তাই অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে তোমরা 50টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।